বলছিলাম যে বেশ কয়েকটি দল এবং তারা জামায়াত ইসলাম সহ কয়েকটি ইসলামী দলই এবং তারা একটা কর্মসূচি ঘোষণার দিকে যাচ্ছে এবং তারা এটিকে বলছে যুগপৎ আন্দোলন। অবশ্য কেউ এটির সাথে নেই, আবারও নতুন করে যোগ হচ্ছে। আ আন্দোলনের যে বিষয়টি চলছে, যে আলোচনার বিষয় সেটা আমরা দেখছি বেশ কিছুদিন ধরে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আলোচনার টেবিলে থাকা অবস্থায় আন্দোলনে আসছে। এখন সরকারের কাছে চাওয়া হলেও এটা আপনার কি মনে হয় কিনা এটা বিএনপিই প্রতিপক্ষ এই আন্দোলনে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই কয়েকদিন ধরেই ফলো করছিলাম এবং জাতীয় ঐক্যমত কমিশনে যখন ধারাবাহিকভাবে সভা চলছে, ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক দল সেখানে অংশ নিচ্ছে এবং প্রত্যেকে যার মতামত দিচ্ছে, ঠিক সেই সময়ে রাজপথে আবার রাজনীতিকে নিয়ে হুম, যাওয়াটা কেন এবং এটার পেছনে আসলে লক্ষ্যটা কি? এই প্রশ্ন উঠতেই পারে। আপনি জি, দেখুন তাদের যে দাবিগুলো তার একটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির হুম, নির্বাচন। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হলো ঐক্যমত কমিশনের যেই আলোচনার এজেন্ডা হুম, তাতে নিম্নকক্ষে পিয়ারের কোনো উল্লেখই সেখানে নাই। হুম, কেবলমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ হুম, আছে। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আমরা দেখছি বিএনপি ছাড়া অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো আছে, মানে বেশ কয়েকটা বেশ কয়েকটা পলিটিক্যাল হ্যাঁ, পার্টি তারা কিন্তু নিম্নকক্ষেও এখন পিয়ার পিয়ার চাইছে। চাই। ১ গত ১৫ বছর এ ধরনের কোনো দাবি কিন্তু আমরা শুনি নাই। হুম, বরং গত ১৫ বছর যখন বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই পলিটিক্যাল পার্টিগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নানানভাবে সংগ্রাম হুম, করেছে, তখন কিন্তু তাদের একটাই চাওয়া ছিল যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, যেই নির্বাচনে মানুষ তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। সেই জায়গা থেকে হঠাৎ করে পিআর নিয়ে এত বেশি উচ্চকিত হওয়া কিংবা ধরুন আ ১৪ দল সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে একেবারে অনড় অবস্থায় চলে যাওয়া, এই বিষয়গুলো একটা প্রশ্নের জন্ম দেয় যে এগুলোর পেছনের উদ্দেশ্যটা কি? আমি গতকালকে একটা গণমাধ্যমে আমি একজন সরকারের ঘনিষ্ঠজনের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল এবং সেই গণমাধ্যম যেহেতু এটা লাইভ শো আমার মানে এটা নাথিং টু হাইড উনি লাইভেই বলেছেন। কথাগুলো শুনলে কিন্তু আপনার মনে হবে যে পিআর এর পক্ষে এক ধরনের পজিটিভ নডিং হুম, গভর্নমেন্ট সাইডেও আছে। মানে তারা হয়তো ওপেনলি কিছু বলছে না, বাট এক ধরনের পজিটিভ নডিং। ফর এক্সাম্পল হুম, তারা একটা অদ্ভুত যুক্তি নিয়ে এসছে এখন মাঠে যে, "আমি যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হুম। হয়েছিলাম সেটাও পিআর পদ্ধতিতেই আমি নির্বাচিত হয়েছি।" জি, এই কথা বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। আ ইট ইস আ ভেরি ইউনিক আ একটা প্রপোজিশন। তো এই ইউনিক প্রপোজিশন টা কেন নির্বাচনের ঠিক ৪ মাস আগে আসছে? সুতরাং আপনি যদি এগুলোকে কেবলমাত্র ৮ টি বা ৯ টি দল হুম, একটা দাবি তুলছে এভাবে দেখেন, আমার মনে হয় সেই দেখাটা পুরোপুরি সঠিক হবে না। এখানে সরকারেরও এক ধরনের ট্যাসিট মদদ আছে। না হলে সরকারের এত দায়িত্বশীল জায়গা থেকে একজন আ একেবারে মানে অন এয়ার গণমাধ্যমে বলতে পারতেন না যে, "আমি সংরক্ষিত আসন থেকে গেছি মানে আমি পিআর পদ্ধতির সুবিধা হুম। নিয়ে সেখানে গেছি।" দেখুন, আসন ভিত্তিক মানে পিআর ওটার পদ্ধতি হচ্ছে যে আপনি তাহলে আর বিরোধিতা করতে পারেন না। একদম, আগে যেটা দিয়েছিলেন। একদম। আসন হুম, ভিত্তিক পিআর পদ্ধতি নিয়ে কিন্তু বিএনপির কোনো আপত্তি নাই। হুম, সংরক্ষিত যে ৫০ টা মহিলা আসন সেটা কিন্তু আসন ভিত্তিক পিআর পদ্ধতি। হুম, আপনার যতগুলো আসন আছে হুম। সংসদে তার ভিত্তিতে আপনি ভিত্তিতে। নারী সংসদ সদস্য দিতে হুম। পারবেন। উচ্চ কক্ষেও কিন্তু বিএনপি ব্যাপারটা ঠিক একই। সেই প্রস্তাবই দিয়েছে। হুম, যে নিম্নকক্ষে আমার যে কজন সংসদ রাইট। সদস্য আছে তার ভিত্তিতে আমি উচ্চকক্ষে সংসদ সদস্য দেব। ভোটের ভিত্তিতে নয়। হুম। এবং নরমালি বিশ্বব্যাপী ভোটের ভিত্তিতেই পিআর পদ্ধতি ধরা হয়। আসন সংখ্যার ভিত্তিতে পিআর পদ্ধতি কিন্তু সেটা পিআর বলা হয় না। অর্থাৎ পিআর এর ব্যাপারে আপনাদের এই যে বক্তব্য সেটা আমরা আগেও শুনেছি। এই ব্যাপারগুলোর সাথে আরেকটা ব্যাপার কথা বলা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে সবসময় যখনই নির্বাচন সামনে আসে সেটা হয় লেভেল প্লেইং ফিল্ড। এইটা দিয়ে আসলে কি বোঝানো হয় আমি জানি না। কিন্তু এই প্রসঙ্গটা আসে সবার জন্য সমান সুযোগ। সেটি তো সরকার সবসময় বলে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আ এই প্রসঙ্গটায় যদি আসেন, ৫ই আগস্ট ২০২৪ এর এখন থেকে পেছনে তাকালে ১ বছরের বেশি সময়। এই দাবিটা আমরা দেখলাম খুবই সাম্প্রতিককালে এসেছে এবং গণ অধিকার পরিষদ এক ধরনের ইনসিডেন্ট এর মধ্যে দিয়ে গেছে। কিন্তু এখন এই যারা আন্দোলনে আসছেন, যে দলগুলো তারা এই দাবিটা তুলছেন। এটাকে আপনারা কিভাবে দেখেন বিএনপির পক্ষ থেকে? আমি আজকে দেখলাম আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে, "তাহলে তো ২৮ টা দলকেই আমাদের
নিষিদ্ধ করার দাবি তুলতে হবে। মানে হুম, ২৮ টা দলই কোনো না কোনোভাবে ১৫ বছর হুম, আওয়ামী লীগের সঙ্গে ছিল। কখনো বিরোধী দল হয়ে, কখনো হুম, আমির-জামির নির্বাচনে গিয়ে, কখনো মধ্যরাতে ভোট হওয়ার হুম। তারা সঙ্গে ছিল। কেন? সো ২৮ টা দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আসলে ইসলামী অনেক দলও কিন্তু তাদের মধ্যে ছিল। অ্যাবসোলিউটলি, হ্যাঁ। অ্যাবসোলিউটলি। ইনফেক্ট আপনি দেখুন আজকে যারা আন্দোলন করছে হুম, জামাতের সঙ্গে হাত পাখা হুম, ইসলামী হুম। আন্দোলন, ওনাদেরকে আমরা নির্বাচন করতে দেখেছি না অতীতে? দেখেছি, আওয়ামী দেখেছি। লীগের হ্যাঁ, অধীনে? করেছি। এবং ওনাদের পোস্টার খুব ইন্টারেস্টিং। সবার পোস্টার ছিঁড়ে ফেলা হতো। হাত পাখার পোস্টার কিন্তু কখনো ছেঁড়া হতো না। এটাকে এভাবে দেখেন যে জনপ্রিয়তা এত বেশি যে মানুষ তাদেরকে মানে ছিঁড়ে কুলাতে পারছে না। হ্যাঁ, হতে পারে। সেটা জানি না, হতে পারে। কিন্তু সেটাও নির্ধারণেরও তো একটা গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট, তাই হুম, না? সেই ভোটের আগে কেন এতগুলো ifs and buts আমরা নিয়ে আসছি? হুম, নিয়ে আসার পেছনের কারণটা খুব স্পষ্ট। কারণটা হচ্ছে আ বেশ কয়েকটা জিনিস মানুষকে বোঝানো বা ফিড করা। জি। এক হচ্ছে বিএনপি একমাত্র দল যারা আসলে নির্বাচন চাইছে। বিএনপির বাইরে আর কেউ নির্বাচন হুম। চাইছে না। আমি যদি পলিটিক্যাল এরিনা ইভেন পিআর চাইলেও তারা চাচ্ছে, বিএনপি চাইছে না। বিএনপি চাইছে না। সো মেজরিটি যা হুম, চাইছে তার সঙ্গে বিএনপি নাই। হুম, এটা একটা পোর্ট্রে করার চেষ্টা আছে। হুম, এবং এই পোর্ট্রে করার টুল হিসেবে তারা ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। হ্যাঁ, করছে। আপনি ক্রমাগত কিছু পেজ তৈরি হয়েছে যারা অনলাইন নিউজ দেয়। সে অনলাইন নিউজ গুলোতে আমি খুব মানে এগুলো নিউজ ফিডে আপনার হুম, আসে। আপনি যদি হুম, লক্ষ্য করেন আপনি দেখবেন যে সাধারণ মানুষের কাছে তারা বুম নিয়ে উপস্থিত হয়। হুম, সাধারণ মানুষ কি বলছে? দেখবেন সেখানে বিএনপির ব্যাপারে ভয়াবহ সব মন্তব্য পাবেন আপনি এবং আ জামাত তার বিকল্প হিসেবে জামাত বা ইসলামী দল খুব বেশি না, জামাতের কথাই হুম। মূলত বলা হয়। সো এই প্রোপাগান্ডাটা কারা করছে, কেন করছে? এটা তো আমরা সবাই বুঝি, তাই না? এবারে আসি যদি এই বিষয়টা নিয়ে যখন কথা বলেছেন ইসলামী আন্দোলনের খেলাফত মজলিসের তারপরে চরমনের পীর তারা সবাই কথা বলেছেন। আচ্ছা তারা বলছেন যে ইসলামপন্থী যে দলগুলো তাদের ভোটটা এক বাক্সে যাবে। এই কথাটার মধ্যেই আছে কিনা যে এটি আসলে বিএনপির এগেইনস্ট এ চলে যাচ্ছে এবং সেখানে বিএনপি আসলে থ্রেট ফিল করছে কিনা নির্বাচনের আগে এসে? আমার মনে হয় না বিএনপি একেবারেই থ্রেট ফিল করছে। কারণ বিএনপি শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছে হুম, জামাতের সঙ্গে বিএনপি কোন জোটে যাবে না। হুম, একেবারেই পরিষ্কার করে দিয়েছে বিএনপি তার অবস্থান। সুতরাং এর বাইরে বিএনপির সঙ্গে দীর্ঘ সময় রাজপথে ছিল গণসংহতি, রাজপথে ছিল নাগরিক ঐক্য, এরকম আরো কতগুলো দল রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন করেছে। সো তাদেরকে নিয়েই বিএনপি হয়তো তার আগামী নির্বাচনের ছকটা সাজাবে এবং এখন পর্যন্ত সেটাই সম্ভবত বিএনপির স্ট্যান্ড। কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপিকে একঘরে করে দেবার যে একটা হুম। বার্তা, বিএনপি একা বাকি সবাই আলাদা। বাকি সবাই আলাদা, সবাই হুম। একমত। এটা তো ডেফিনিটলি একটা বয়ান তারা দেয়ার চেষ্টা করছে। এবারে ব্যাপারটাকে যদি এভাবে দেখেন, তৃতীয় একটি আক্রমণ এসছে সেটি হচ্ছে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তারা নির্বাচনের মাঠে নেই এটা মোটামুটি স্পষ্ট এখন। তাহলে দ্বিতীয় একটি জায়গা থাকে সেটি জাতীয় পার্টির প্রসঙ্গটা আমি এইভাবে যদি আপনাকে প্রশ্ন করি যে দ্বিতীয় সর্বোচ্চ দল সংসদে নির্বাচনের পর অথবা ফলাফল নির্ধারণের ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারে সেইখানে জাতীয় পার্টি জামায়াত ইসলামের সামনে বড় বাধা কিনা? দেখুন, আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে দেখলাম যে আ জাতীয় নাগরিক পার্টি গিয়ে বড় করে সমাবেশ করলেন হুম, যমুনার পাশে এবং জি। তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা জামাত শিবিরের অনেক মানুষকে দেখলাম সেখানে যুক্ত হতে। তখনও কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের আওয়াজটাও আমরা না, শুনি নাই। হঠাৎ করে এটা পরে নির্বাচন এসেছে। পরে হুম, এসছে। হুম, যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আমরা দেখছি নতুন দাবি সামনে আসছে। এই হুম, দাবিগুলো দিয়ে আপনি যদি দাবিগুলোকে টেবিলে রাখেন, হুম, যেই চিত্রটা আপনার কাছে খুব পরিষ্কার হবে, সেটা হচ্ছে বিএনপির আসন সংখ্যা যতদূর সম্ভব কমিয়ে আনা যায়, যাতে বিএনপি এককভাবে সরকার গঠন করতে না পারে। পিআর পদ্ধতির কথা হুম, আমি বলছি। পিআর পদ্ধতিতে যদি যান হুম, তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এককভাবে আ হুম, সরকার গঠন করা সম্ভব নয়। হুম, 151 আ ওয়া উম আর সিট পাওয়া সম্ভব নয় বা 51% ভোট হুম, পাওয়া সম্ভব নয়। সো সেই দিক থেকে হুম, বিএনপি যাতে কোনোভাবেই এককভাবে সরকার গঠন করতে না পারে, সেটার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। ২ হচ্ছে যদি সেভাবে বিএনপি গঠন করেও ফেলে, পিআর হুম, যদি কাজ নাও হুম, করে, তাহলে যাতে 2nd লার্জেস্ট পার্টি বা প্রধান বিরোধী দল হিসেবে
ইসলামিক দলগুলোর বাইরে বা আরো প্রিসাইসলি বললে জামাতের বাইরে যাতে আর কেউ যেতে না পারে সেটার একটা নিশ্চিত করা। নিশ্চয়তা আমরা এখন ভোটের দেখছি। ইকুয়েশনের জন্য একটা দল চাইতেই পারে যে অমুক দলের পরে যেন আমরা অন্তত সেকেন্ড লার্জেস্ট পার্টি থাকি। এটা সব পার্টিরই হতে পারে। কিন্তু আমি এই যে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের যে দাবি এটার সঙ্গে আপনাদের বক্তব্য কি? দেখুন আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দলকে হুম, আপনি কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করলে সেটা নিষিদ্ধ হয় না। এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে জামাত হুম, ইটসেলফ। ১লা অগস্ট তো জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। হুম, এখন বাংলাদেশের রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে জামাতে হুম। ইসলামী। আবার গুরুত্বের সাথেই। গুরুত্বের সাথে। আবার আপনি চিন্তা করুন, আ আমরা যদি ই আ ইয়ে দেখি মানে মানে পাকিস্তান এবং ভারতে যে দলটি ছিল যেটা এখন আছে মুসলিম লীগ। আচ্ছা, হুম। মুসলিম লীগ কিন্তু কেউ নিষিদ্ধ করে নাই। না, কাগজে কলমে তাকে নিষিদ্ধ করা হয় নাই। কিন্তু তা কিন্তু সেটা দৃশ্যত নেই। দৃশ্যত নাই। কালের হুম, বিবর্তনে সেটা হারিয়ে গেছে। মানুষ ঠিক। তাকে প্রত্যাখ্যান করেছে। সো আপনি মানুষের হাতে এই রায়ের ভারটা দিতে এত কেন ভয় পাচ্ছেন? মানুষ যদি রায় দেয় অর্থাৎ রায় দেয়া বলতে কি এটা যে ভোটে তারা অংশগ্রহণ করুক, মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে তারা চলে যাবে। ব্যাপারটা এটা? অ্যাবসোলিউটলি, ওকে। অ্যাবসোলিউটলি। আপনি যদি বিশ্বাস করেন যে দেশের ১৭ কোটি মানুষ মনে করে যে তারা আ ভীষণ রকম অন্যায়ের সঙ্গে যুক্ত হুম, ছিল। এটা আমি শুধু তারা বলতে বাংলাদেশের যেকোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি। যে ভীষণ রকম অন্যায়ের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি যুক্ত আছে। এই পলিটিক্যাল পার্টি দেশের এবং মানুষের কল্যাণের কথা ভাবে না। এই পলিটিক্যাল পার্টি যদি কোনোভাবে আবার হুম, মেজরিটিতে যায় বা সেকেন্ড মেজরিটি বা হুম, থার্ড মেজরিটিতে যায়, তাহলে বাংলাদেশ এবং দেশের মানুষের জন্য সেটা হুমকি হবে। হুম। বাংলাদেশের মানুষকে তো আপনার সেই স্বাধীনতাটুকু দিতে হবে যে তারা তাকে প্রত্যাখ্যান করে। জাতীয় পার্টির পক্ষ হয়ে যদিও একাংশের নেতা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তিনি তো এর আগে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার সংসদে গেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে জামাতের বিরুদ্ধে হলেও কিন্তু জামাতের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আমরা কথা বলেছি। অর্থাৎ জাতীয় পার্টি একসময় দৃঢ় অবস্থান নিয়েছে। এখন জামাত বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের এটা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে এবং এটা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। বিস্ময়কর, দুঃখজনক এ সমস্ত মন্তব্য করেছেন। আমরা কি আসলে এই দুঃখজনক ব্যাপারটা এখানে আছি? নাকি এখান থেকে এগিয়ে গেছি অনেকটা? আপনি যদি সামাজিক যোগাযোগ হুম, মাধ্যম রাজনীতির মাঠ কিন্তু এখন ২ টো। হুম, একটা হচ্ছে প্রচলিত মাঠ, যে হুম। মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন, জনসভা হ্যাঁ, আন্দোলন করি, স্লোগান। হুম, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জি, জেলে পুরে হুম, দেয়া হয়। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। হুম, ডিজিটাল মাঠটা এতই গুরুত্বপূর্ণ এবং sometimes it is even more important. হুম, আমার জনসভায় at best ৫০,০০০ ১,০০,০০০ মানুষ হবে। আর আমার একটা ডিজিটাল কনটেন্ট মুহূর্তে ১০,০০,০০০ ১,০০,০০,০০০ মানুষের কাছে পৌঁছে যেতে যাবে। পারে। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ডিজিটাল মাঠে জামাত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে, তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা কি লক্ষ্য করেছেন? হুম, নিশ্চয়ই করেছেন। তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে আ একেবারে মানে যেকোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে। যেকোনো বিষয়ে তারা আ কুৎসিত মন্তব্য করতে পারে। হ্যাঁ? সো আপনি যদি ওই জায়গাটাতে আসেন, আনিস ভাই যে কথাটা বলেছেন যে রাজনৈতিক হুম, শিষ্টাচার, সেটা তো আসলে এখন সুদূর পরাহত হুম, বিষয়। ধরুন জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের হুম, অবস্থা অনেকটা এরকম হুম, হয়েছে যে তাকে একটা তকমা দাও, হুম, আবরার হত্যার সময় যে তাকে একটা তকমা দাও হুম, এবং তাকে তুমি পিটিয়ে মেরে ফেলো। হুম। এটা তো একটা সভ্য দেশে হতে পারে না। অথচ এটা ঘটেছে। কি অথচ হুম, ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে কথা বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে হুম, রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক একই রকমভাবে জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি তাদের হুম। জন্য তারা হুমকি মনে করে, সাথে, সাথে তাদেরকে এলিমিনেট করতে, তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে দুবার চিন্তা খুব করবে না। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে আপনার ভোট আইডির কথা বললেন, সেটা না হয় তারা যদি এটা তারা অস্বীকার করে যে তাদের কর্মীরাই অনেক বেশি আছে। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ দল হিসেবে বিএনপির বিশেষ করে যদি বিএনপির কথা আপনি যেহেতু সামনে আছেন, বিএনপির তো অনেক নেতাকর্মী। তারা এই ব্যাপারে কি তাহলে সক্রিয় না? ডিজিটাল দুনিয়ায় তারা বসবাস করছে না? মানে একটা অংশ করে আরেকটা অংশ করে না। এটা তো হতে পারে না। জামাতের মানে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তার কিছু, কিছু বিষয় আমাদের বুঝতে হবে। It's a very organized party. Very extremely well organized party, number 1. হুম, Number 2, জামাতের যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার হুম, যারাই আছেন, তারা কিন্তু die hard. They can die and they can live for the party. They can do হুম, anything for the party. তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা হুম, মানবে। অনেকটা আমাদের মিলিটারির মতো।
হুম, বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়, হুম। জামাত অনেকটা সেরকম এবং জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে, "আমাদের অর্গানাইজড দেশপ্রেমিক পার্টি, হ্যাঁ, হ্যাঁ। সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড বাট দে আর ভেরি ওয়েল অর্গানাইজড।" সো তারা যেভাবে সম্মিলিতভাবে হুম। যদি কোন শত্রু চিহ্নিত করতে পারে, তাকে তারা যেভাবে অ্যাটাক করবে, এটা বাংলাদেশে অন্য কোন পলিটিক্যাল পার্টি করবে না। বাম দলগুলোর একসময় সেই ইয়েটা ছিল, সেই মানে ওয়েল অর্গানাইজড অবস্থা ছিল। বাট এখন সম্ভবত তারাও আর সেই ওয়েল অর্গানাইজড অবস্থার জায়গাটায় নাই। আসি একটু জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা আজকের এই প্রসঙ্গটি ছিল যেটি আনিসুল ইসলাম মাহমুদ বলেছিলেন। কিন্তু এর আগে যখন গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে পেটানো হলো এবং তিনি হাসপাতালে, এখনো তিনি অসুস্থ। জি। গণমাধ্যমের সামনে আসেনি, কোনোভাবেই সামনে আসেনি, বাসায় গেছেন। চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন দুটো পার্টির অফিস খুবই কাছাকাছি এবং তারা একটা মিছিল নিয়ে চলে যায় এবং আ জাতীয় পার্টির অফিস পোড়ানো হয়। এই যে আক্রমণটা সেটাও কিন্তু হলো ১ বছর পরে এসে। একটা যখন নির্বাচনের ডামাডোলটা আসলো সামনে তখন। এখানে একটা সমীকরণ দেখেন কিনা এখানে গণ অধিকার পরিষদ কেন? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম। বিএনপিকে আমাদের আইসোলেট করে ফেলতে হবে। হুম, বিএনপিকে একঘরে করতে হবে এবং মানুষের সামনে একটা আ স্পষ্ট বার্তা দিতে হবে হুম, যে আমরা পরস্পর এক জুথবদ্ধ হই বা না হই, হুম। আমরা কেউ বিএনপির সাথে নাই। সো এই বার্তাটা দেওয়ারই একটা মানে এক ধরনের সংহতি প্রকাশ জামাতের সাথে। কিন্তু ওখানে তো জাতীয় পার্টিকে আক্রমণ করেছিল। বিএনপির প্রসঙ্গটা কিভাবে আসছে? কিভাবে আসছে? বিকজ বিএনপি কিন্তু বারবার বলছে মানুষের হাতে নিক্তিটা ছেড়ে দেন। হুম, মানুষের হাতে বিচার করার হুম, ভারটা ছেড়ে দেন। ভোটে আসেন, মানুষ হুম, ভোটে প্রত্যাখ্যান করবে রাজনৈতিক হুম, যে দলকে তারা মনে হুম, করে না, তাকে প্রত্যাখ্যান হুম। করবে। কিন্তু এই বয়ানটা তো আসলে তারা মানতে রাজি না। আচ্ছা। ইসলামিক পার্টিগুলো তো এই বয়ানটা মানতেই রাজি না। সো তারা যে কেবলমাত্র আজকে ৪ টা না ৫ টা দল বোধহয় একত্র হুম। হয়েছে। কিন্তু তার বাইরেও যে তাদের সফট উইং হিসেবে বিভিন্ন পার্টি কাজ করছে না, এটাই বা আমরা এত নিশ্চিত হয়ে বলি কি করে? আচ্ছা, আচ্ছা। এবারে আসি, যদি এই যে নির্বাচনে ভোটের কথা বলছেন তো যে নির্বাচনে ভোটে যে জিতবে সেই আসলে মানুষের একদম, ম্যান্ডেট পাবে। একদম। তো আমরা জাতীয় নির্বাচনের আগে আমরা অনেকবার শুনলাম যে উম আ স্থানীয় নির্বাচন হবে কি হবে না, পক্ষে কি বিপক্ষে কি, যে অবস্থান সেটি বিএনপির অবস্থান ছিল না। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এইটাতে দুটো হয়ে গেছে। কাজেই এটা হবে কি হবে না সেই প্রশ্ন আর নাই। সেইটা কি একটা মাঠের যে আ একটা আভাস পাওয়া যেত লোকাল নির্বাচনে, সেটাই কি এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দিয়ে সামনে নিয়ে আসা হলো? আমি মনে করি যে ইঙ্গিত যদি বলা যায়, পলিটিক্যাল ইঙ্গিত যেটা বলে। আমি যদি বলি যে আমাদের জাতীয় রাজনীতি হুম, এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দুটো একরকম নয়, এক নয়। হুম, বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচনটা হয়েছে হুম, সেটা হচ্ছে কমন স্টুডেন্টদের পক্ষে প্রশাসনের সঙ্গে বার্গেইন করবার যেই একটা মানে প্ল্যাটফর্ম। হুম, প্ল্যাটফর্ম দরকার সেটা হুম, হচ্ছে ডাকসু বা হুম, জাকসু। কিন্তু জাতীয় নির্বাচনটা আরো অনেক বেশি বিস্তৃত। হুম, এই নির্বাচনে আমাদের যারা ভোটার, প্রত্যেকটা দলের নিজস্ব যে ভোট হুম, ব্যাংকগুলো আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে দলগুলোর সমর্থক, কর্মী হিসেবে বছরের পর বছর ধরে তারা হুম, কাজ করছে। সুতরাং হঠাৎ করে ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনের ফলাফল দিয়ে হুম, জাতীয় নির্বাচন বা ইভেন স্থানীয় নির্বাচনের কথাও যদি আমি বলি, সেখানে একটা কোনো বিরাট মানে আমরা প্যারাডাইম শিফটিং দেখব, হুম, এটা ভাবার কোনো কারণ নাই ১। ২ হলো একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশে ১৫ বছর হুম। ভোটের মাঠের কি অবস্থা, সেটার কিন্তু কোনো প্রকৃত চিত্র আমাদের হাতে নাই। ১৪, ১৮ বা ২৪ এ কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই। সো আসলে কোন দলের ভোট কতটুকু সেটা নিয়েও আমাদের একটা আ প্রশ্ন থাকতে পারে। আমরা আসলে খুব ভালো জানি না কোন দলের হুম। ভোট কতটুকু। সেটা হচ্ছে মাঠের কথা বলছেন আপনি। জাতীয় নির্বাচনের মাঠের একদম, কথা বলছেন। একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে অলরেডি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরো ইতিহাস বাংলাদেশ হওয়ার পরে যে গত ৫৪ বছরে কখনো জামায়াত ইসলামী বিভিন্ন সময় তারা মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে ৫ বার। কিন্তু এরকম পুরো প্যানেল তো দূরের কথা, এরকম মানে জেতার পথে যেতে পারেনি। এবারের জেতাটাকে একটা ধাক্কা হিসেবে মনে করেন কিনা? যেটি অনেকে বলেছেন আমাদের এখানে, সে রাজনীতিবিদদের মধ্যে অনেকে বলেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শিবির এগিয়ে যায়, নির্বাচনের আগে বলেছিলেন, এটা একটা ধাক্কা হিসেবে। আপনারা কি সেটা ফিল করেন? আম মানে বিপরীতে এটা মনে করাই যে, ছাত্র দলের কিন্তু একেবারেই পুরো প্যানেলে কারো কোনো অবস্থান নাই। এটা আসলে একটা খুবই আ মানে অনুমান করতে পারেননি এরকম কোনো ব্যাপার ছিল কিনা? এটা আসলে সাধারণ মানুষ ডেফিনিটলি একটা
বিস্মিত হুম, হয়েছে, একটা বিস্ময় ছিল এই রেজাল্টটা। বাট এর অনেকগুলো কারণ কিন্তু ইতিমধ্যেই উঠে এসছে এবং আমরাও বিস্তৃতভাবে আলোচনা হুম, করেছি। ১ম আলোতেই আমি দেখেছি মানে বিভিন্ন মানুষের মন্তব্য নিয়ে দীর্ঘ হুম, কলাম ছাপা হয়েছে হুম, যে কেন এটা হলো? কেউ বলছেন ১৭ বছর জামাত আওয়ামী লীগের ভেতর হুম, ঢুকেছিল। স্টুডেন্টদের সাথে তারা মানে ওয়ান টু ওয়ান একটা হুম, কানেকশন তৈরি করতে পেরেছে। জামাতের ব্যাপারে এক ধরনের শৃঙ্খলা কাজ করেছে, হুম, যেগুলো বিএনপির হয়তো অ্যাবসেন্ট ছিল। আবার আ জা জা আ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিভিন্ন রকম কারচুপির অভিযোগ এসছে। অভিযোগ এসছে। জি, শিক্ষকরাও হুম, সরে গেছেন হুম, নির্বাচন থেকে। ৪ জন শিক্ষক ৪ সরে জন। গেছেন। একজনকে জীবন দিতে হয়েছে এই হুম, নির্বাচনটা ঘিরে। এটা কিন্তু লেখা থাকবে মানে হুম, অবশ্যই। নির্বাচনের ইতিহাসে। তবে বাংলাদেশের একটা বিরাট পলিটিক্যাল কালচার একটা বিরাট পরিবর্তন এসছে এবং আমার মনে হয় যে আমাদের শুধু পলিটিক্যাল কালচার তো না, আমাদের সোশ্যাল কালচার এর মধ্যেও একটা বিরাট পরিবর্তন এসছে। এবং এই পরিবর্তনটার পেছনে হুম, আওয়ামী লীগের দায়টাও কোনোভাবেই অস্বীকার করবার কোনো উপায় নাই। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে একসময় অসাধারণ সব স্লোগান তৈরি হতো। হুম, আপনি সেটা ৫২ র ভাষা আন্দোলন বলেন, যে আন্দোলনের সঙ্গে আমার পরিবার হুম, সরাসরি জড়িত। ওতপ্রোতভাবে হুম, জড়িত। কেবল আমার বাবার কথাই সবাই জানে। আমার ফুপুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে ৫২ সালে আচ্ছা। উম আ আ নারী মানে হিসেবে উনি তখন বাহ! বাহ! বাম রাজনীতির সঙ্গে হ্যাঁ, যুক্ত। উনি স্ট্রেইট ভাষা মানে আন্দোলনে পারিবারিক নেমে একটা গেছেন। পারিবারিক আলো বন্ধন, ছিল। হ্যাঁ? সেই সময়কার স্লোগান, ৬৯ এর স্লোগান, ৭১ এর স্লোগান, হুম, ইভেন ৯০ এর স্লোগান, হুম। আর আপনি ২৪ এর স্লোগান এবং তার পরবর্তী স্লোগানগুলো আপনি একটু হ্যাঁ, এমন মেলান তো। স্লোগান এসেছে যেগুলো আমরা গণমাধ্যমে বলতেও পারিনি বা লিখতে পারিনি। এটা হ্যাঁ। ঘটেছে। তো হুম, সুতরাং রাজনীতির ভাষাটা আপনি যখন ওখানে নেবেন, তখন তো কেবল ভাষা যাবে না, পুরো সংস্কৃতিটাই যাবে। সো হুম। পুরো সংস্কৃতিরই একটা বিরাট অবনমন হয়েছে। দুটো দিক নিয়ে আলোচনা আসছে। একটা হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মবের যে অ্যা দৌরাত্ম্য দেখা গেছে গত ১ বছরের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আসলে ক্রমে বাড়ছে। এটা কমেনি। আর আরেকটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ যেটা আপনি সাইবার আক্রমণের কথা যেটা আপনি বললেন, আপনি নিজেও শিকার হয়েছেন এবং এরকম আমরা দেখি এই ধরনের। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এইটা নির্বাচনের ক্ষেত্রে আসলে প্রভাব ফেলতে পারে কিনা? বা নাকি এটাকে গা সওয়া হয়ে যাচ্ছে তো এই সমস্ত কিছু সয়েই একটা ভালো নির্বাচন সম্ভব? না, এটা নির্বাচনে প্রভাব ফেলবে। আ খুব বড় প্রভাব ফেলবে কিনা তা বলা যাবে না। তবে ডেফিনিটলি নির্বাচনে প্রভাব ফেলবে। আপনি একটি অসত্য বাক্য হুম, ১ বার বলবেন, ২ বার বলবেন, ১০ বার বলবেন। That will make a huge difference. সো আপনি যখন একটা মিথ্যা ক্রমাগত বলতে থাকেন, মানুষকে ক্রমাগত ফিড করতে থাকেন মিথ্যা নিউজ এবং আপনি এত চমৎকারভাবে সেটা উপস্থাপন করেন যে আমাদের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ যারা আছেন, তারা তো আসলে Facebook এ যা দেখে সেটাই তারা বিশ্বাস করে। হুম। এবং কেবল তো নিউজ না, এআই আসছে। এআই এআই আসছে। যে আমাদের জন্য কত বড় হুমকি, এটা নির্বাচনটা আরো কাছে আসুক, আমরা সবাই হাড়ে কিন্তু টের পাবো। বিজ্ঞান তো মানুষকে সহযোগিতা করে। এটা আশীর্বাদও বটে। হ্যাঁ, মুশকিল হচ্ছে যে এখন আপনি যদি আ মানে আপেল কাটার একটা ছুরি দিয়ে আপনি আসলে কি করবেন এটা তো আপনি সিদ্ধান্ত নেবেন। কিভাবে ব্যবহার অর্থাৎ তাই না? এটার কথা বলছেন। আমি কয়েকটি দলের নাম বলছি। জামায়াত ইসলামের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে। জামায়াত ইসলাম অবশ্যই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি। এই কয়েকটি দল একসাথে আছে। যারা এই আন্দোলন যেটি ওই যে এক বাক্সে আসার বিষয়টি আলোচনা হচ্ছিল সেখানে যারা আসেননি তারা হচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আ এবি পার্টি। বিএনপি কি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে বা আপনারা একটা কৌশলগতভাবে চুপ আছেন এখন কিন্তু পরবর্তীতে আপনারা একটা জোট গঠন করবেন সেরকম কোনো বিষয় আছে কিনা? দেখুন নির্বাচনের এখনো ৪ মাস হুম, বাকি আছে। তার সো থেকে একটু বেশি। হ্যাঁ, তার থেকে একটু হুম। বেশি। সো সামনে অনেক কিছুই হতে পারে। এটা এই মুহূর্তে আমার পক্ষে বলাটা কঠিন। আ ইসলামী দলগুলোকে আপনারা এখন মানে ভোটের মাঠে লড়াইয়ের জন্য বিরোধী দল ভাবছেন কিনা? আমরা আম কারণ ইসলামী দলের এজন্যই বলছি জামাত ইসলাম সহ এর আগে নির্বাচনের অভিজ্ঞতা আছে বিএনপির। তো সেইটা এখন মনে হচ্ছে যে তারা যে আন্দোলনটা করছে এবং আ পিআর-টিআর আমার অনেকেই বলে যে এগুলো মুখের কথা এটা আসলে বিএনপি ঠেকাও আন্দোলন। যেটি আমরা শিরোনাম করেছি আজকে। সেটা মনে করেন কিনা? আপনারাও সেটা ভাবছেন কিনা? সার্টেনলি মানে এটা তো আমি যেটা বারবার বলে আসছি বিএনপিকে একঘরে করবার একটা চেষ্টা। একদম হুম, খুব স্পষ্ট এটা। এটা কতটা সফল হবে, কতটা সফল হবে না সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু এটা ডেফিনিটলি বিএনপি ঠেকাও একটা মুভমেন্ট ১। ২ হচ্ছে আমরা কাউকেই সরকারি দল বা কাউকেই বিরোধী দল মনে করছি না। আমরা নিজেদেরকেও সরকারি দল ভাবছি না,
কিংবা জামাতকেও বিরোধী দল হুম, ভাবছি না। আমরা পুরোপুরি নির্ভর করতে চাইছি মানুষের জনরায়ের উপরে এবং আমরা চাইছি একটি সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত এবং একটা দেশের মানুষ যখন আ দীর্ঘদিন তার প্রতিনিধি নির্বাচন করতে না পারে, তখন কি ধরনের পরিস্থিতি হয়, বাংলাদেশ কিন্তু তার একদম একটা উজ্জ্বল উদাহরণ। ঘরের পাশে নেপাল, পিয়ার পদ্ধতি নিয়ে তো আমরা দীর্ঘ হুম, আলোচনা হুম। করলাম। পিয়ার পদ্ধতির কি হয়, ঘরের পাশে নেপালও তার একটা এক্সাম্পল। এবং নেপালে যখন সুশীলা কার্কি আসলেন, তিনি কিন্তু মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখটা ঘোষণা করেছিলেন। হুম। সুতরাং আমি যদি এভাবে বলি, নেপাল বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে পারে নাই। কারণ শ্রীলঙ্কাটা বাংলাদেশের আগে আগে ঘটেছিল। হয়েছে। আমরা ইসলামী দলগুলোর ক্ষেত্রে আলোচনা করছিলাম। এই ইসলামী দলগুলোর নানা রকম বক্তব্য এসেছে। কিন্তু আ আপনার ভোটের যে হিসাব-নিকাশ নিশ্চয়ই রাজনীতির মাঠে থাকলে আপনার এক ধরনের নিজস্ব একটা হিসাব আছে। সেইটাতে কি মনে হয়? যে ৭ টা ৮ টা বা ৯ টা দল একসাথে হলো জামাত ইসলাম ছাড়া অন্য দলগুলো যদি তাদের সাথে যায়ও, তাহলে সেইটা আপনাদের জন্য আসলে একটা মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতে বলি একটা ধাক্কা আসতে পারে কিনা? আম ন্যাশনাল ইলেকশনে আমার মনে হয় না যে এটা ডাকসুর মতন কোনো ধাক্কা হবে। জাতীয় তা পার্টি সঙ্গে বলবেন যে জাতীয় পার্টি কিভাবে ভূমিকা রাখতে পারে? আ যদি নির্বাচনে আসে জাতীয় বা পার্টির থাকে? ভূমিকাটা আমি মনে করি মানুষের হাতে ছেড়ে দেওয়া ভালো। আরেকটা ভয় হয়তো জাতীয় পার্টির ক্ষেত্রে না, জামাতের মানুষের সাথে ছেড়ে দেওয়া ভালো সেটা আপনি আগে বলেছেন। কিন্তু তাদের ভোটটা কিভাবে প্রভাব ফেলতে পারে? আমি হুম, সেই জায়গাটায় আসছি। যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের ভোট টেনে নিতে পারে আচ্ছা। মাঠে, তাহলে কিন্তু হিসাব-নিকাশ নির্বাচনের অনেকটা পাল্টে যাবে। মানে জাতীয় পার্টি জামাতের যেই ঐক্যবদ্ধ হুম, জোট, সেটা থেকে হয়তোবা জাতীয় পার্টি বেশি ভোট পেয়ে যাবে। এখানেই জামাত বা ইসলামিক দলগুলোর ভয়। সো সে কারণেই তারা চাইছে যে এখন হুম, যেমন আওয়ামী লীগের ভোট তাদের বাক্সে যাচ্ছে, হুম, ডাকসুতে যেটা হয়েছে, হুম। জাহাঙ্গীরনগরেও এই আ অভিযোগটা এসছে যে জাতীয় মানে আওয়ামী লীগের ভোট কিন্তু এই জামাতের বাক্সে অভিযোগটা আমরা যাচ্ছে। শুনেছি। কিন্তু এটা কি আপনি মনে করেন যে ক্যাম্পাসগুলোতে মা যে আওয়ামী লীগের ভোট চলে যাবে ওইখানে তারা বলে দিবে এবং সেটাই সাধারণ ছাত্রছাত্রীরা করবে বা ভোটাররা করবে। এটা মনে হয় আপনার? এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। আমাদের সংস্কৃতিতে একটা বিরাট হুম, পরিবর্তন এসছে। যেটা আমি একটু আগে বলেছিলাম, একসময় বামদের দাপট ছিল হুম, বিশ্ববিদ্যালয়গুলোতে। হুম, এখন চরম ডানের দাপট হবে। হতেই পারে, সময় বদলায়। হুম, ২ হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু ১ম এই সাধারণ ক্ষমা ঘোষণা হুম, করেছিল জামাতের হুম, আমির। সেটা কিন্তু বিএনপি করে নাই। হুম, বরং বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যখন নানান অপকর্ম যে জায়গাগুলোতে করেছে সেখানে মামলা দিয়েছে, মামলা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার হতে হয়েছে। সো এক ধরনের রাগ আপনার বিএনপির উপর থাকবে এবং প্রধান প্রতিদ্বন্দ্বী তো আসলে বিএনপি আওয়ামী লীগের, তাই না? হুম, আপনি যতই হুম। যাই বলেন। সো শত্রুর শত্রু বন্ধু এটা হলে খুব অবাক হবারও কিছু থাকবে না। কিন্তু আওয়ামী লীগের যে ভোটের সংখ্যাটা সেটা কি এই মুহূর্তে এত বেশি যেটা জাহাঙ্গীরনগরের পার্থক্যটা প্রায় ৭-৮ হাজার ভোট আ কম বেশি এ সেইটাতে আ এতগুলো ভোট সব আওয়ামী লীগের ছিল না, তারা সব আওয়ামী লীগ আমি একদম বলছি না কিন্তু। আচ্ছা, আমি বলছি অনেকগুলো ফ্যাক্টরের একটা ফ্যাক্টর। মানে আচ্ছা। হয়তো ১,০০০ ভোট আওয়ামী লীগের। হুম। বাকি ১,০০০ এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমের। বাকি ১,০০০ এসছে তারা যে আ বা মানে ক্যাম্পেইন করেছেন। ক্যাম্পেইন করেছে হুম। সেটার। বাকি ১,০০০ এসছে তারা ডোর টু ডোর নক করেছে। সো একেকটা মানে সব মিলে ফলাফলটা সেখানে গেছে, ফলাফলটা তাই গিয়ে না? সেখানে সেখানে দাঁড়িয়েছে। গেছে। অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করেছে। আমরা শেষের দিকে এবারে আসি যে কয়েকটি অভিন্ন দাবিতে যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেখানে শেষ পর্যন্ত আমরা যে দলগুলোর নাম পেলাম তাতে ৭ টি দল পর্যন্ত এখন এসেছে। যদিও এই দলগুলোর মধ্যে এখন নেই যারা তারা হচ্ছে এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। এই ৩ টি বাদ দিয়ে ৭ টি দল। আপনার এর মধ্যে একটির কড়া সমালোচনা এসেছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে। তারা বলছেন জামায়াত ইসলাম আমি পড়ে শোনাই আপনাকে মহিবুল্লাহ বাবুনগরী তিনি জামায়াতের ইসলামী সম্পর্কে বলছেন, এরা একটি ভণ্ড ইসলামী দল, সহি ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়, বরং মৌদুদির ইসলাম কায়েম করতে চায়। মৌদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। এরকম কড়া বক্তব্য। সেটি নিয়ে পরবর্তীতে প্রতিবাদও জানিয়েছে জামাত ইসলাম। কিন্তু এইটা কি আপনার মনে হয় যে এটা আসলে এই বক্তব্যটা আসলে এখন কেন? এটাও কি আসলে নির্বাচনকে সামনে রেখে টার্গেট করে এই কথাগুলো বলা হচ্ছে কিনা? এবং তাদের মানে অন্তঃকলহ আছে, যে কলহটা আসলে রাজনৈতিক কলহ সেটা সামনে এসছে কিনা? না এই দ্বন্দ্বটা তো তাদের দীর্ঘদিনের হুম, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি তারা পরস্পরকে শক্ত ভাষায় আক্রমণ করেই হুম, বক্তব্য দিয়েছে। হুম। সো এটা তার থেকে ভিন্ন কিছু নয়। তবে দিন শেষে সবচেয়ে বেশি কাজ করবে ভোটের সমীকরণ। এটার ঊর্ধ্বে আ গিয়ে আসলে কোনো কিছু কাজ করবে বলে আমার মনে হয় না। না এটা কি ভোটের সমীকরণের জন্যে? ভোটটা সামনের জন্যই এইরকম এই বিতর্কগুলো সামনে সার্টেনলি, এসছে? সার্টেনলি, সার্টেনলি ভোটকে সামনে রেখে। এবারে আসি যে অভিন্ন আগামী বৃহস্পতিবার ১৮ তারিখ থেকে একটা কর্মসূচির কথা বলা হচ্ছে এবং এই কর্মসূচিটা যদি বিএনপির কে টার্গেট করেই দেয়া হয়, আ আপনারা আসলে এটা কিভাবে মোকাবেলা করবেন? আমরা শুরু থেকেই বলেছি আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেব।
এবং গত ১ বছরের বেশি সময় আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা মোটামুটি সকল দাবির সঙ্গেই কিন্তু একাত্মতা পোষণ করেছি। ধরুন বিএনপি কখনো বলেনি যে তারা তাদের প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবে না। কিন্তু এই দাবি তারা মেনে নিয়েছে। হুম, তারা আ মেনে নিয়েছে যে আমাদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দল প্রধান হবে। তারা মেনে নিয়েছে যে আমাদের ৭০ ধারায় কি পরিবর্তন মানে কি হলে মানে কোন জায়গা হুম, বাদ দিয়ে আমরা ৭০ ধারা উঠিয়ে দেব। তারা মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সেখানেও তারা একমত হয়েছে। বিচার বিভাগ মানে আমাদের মিলের জায়গাগুলো অনেক হুম, বেশি দেন অমিল। কিন্তু আপনি যদি খুঁটিয়ে অমিলগুলোকে ফোকাস করতে চান with an হুম, ulterior motive জি। আপনি সেটা করতেই পারেন। আচ্ছা। অর্থাৎ তাহলে আপনাদের এই মুহূর্তের কোনো কর্মসূচি আসছে কিনা? যেমন ওদিক থেকে কর্মসূচি আসছে এরকম নির্বাচনের আগে। অর্থাৎ আমি বলছি যে আগামী ডিসেম্বরের ১ম সপ্তাহের দিকেই বোধহয় আ একটা শিডিউল ঘোষণা করা হবে নির্বাচনের জন্য তার আগে। এই যে খুব স্বল্প সময়টা, এই সময়টাতে। আমার মনে হয় যে বিএনপি অত্যন্ত প্রজ্ঞা এবং ধৈর্যের সঙ্গে গত ১ বছর সকল কিছু হুম। মোকাবেলা করেছে। সামনেও বিএনপি প্রজ্ঞার সঙ্গেই তার সিদ্ধান্ত নেবে।